আজকের আপনাদের সামনে একটা গল্প নিয়ে চলে এসেছি। যদি গল্পটা আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। গল্পের নাম রাতের চেয়েও অন্ধকার, পূর্বাশা মণ্ডল। আদা খেচড়া ফ্ল্যাটটার সামনে এসে সুনয়না থমকে গেল। বাবা, জায়গাটা কি অন্ধকার আর নির্জন। ভুলটেদা বলেছিল ঠিক রাত 8টার সময় এই ফ্ল্যাটে 3তলায় উঠে সোজা ডান দিকে যেতে। ওখানেই ভুলটেদা থাকবে, একবার দেখা করলেই নিশ্চিন্ত। সুনয়না তারপর পেন ড্রাইভারটা ভুলটেদার কাছ থেকে নিয়ে নেবে। তারপর আর চিন্তা কি, মন দিয়ে আগামী 2 মাস লেখাপড়া করে বিএ ফাইনাল পরীক্ষাটা দিয়ে ঘরের মেয়ে ঘরে ফিরে যাবে। কিন্তু এত অন্ধকারে এই নির্জন জায়গায় অর্ধনির্মিত এই ফ্ল্যাটে সুনয়না ঢুকবে কী করে? কথাটা ভেবে সুনয়নার সুন্দর চোখ দুটো জলে ভরে যায়। কেন যে তার জীবনে এত বড় বিপদ নেমে এলো। হেসে খেলে মন দিয়ে লেখাপড়া করে বেশ ছিল সে গ্রামের বাড়িতে। ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক পাশ করল। তারপর বড় মাসির পরামর্শে কৃষ্ণনগর কলেজে ভর্তি হলো। এখানে সে বড় মাসির জাগরির কোয়ার্টারে চলে এলো। তিনি জেলা হাসপাতালের সিনিয়র নার্স। শুরুতে সুনয়না মন দিয়ে পড়াশোনাই করছিল, কিন্তু কলেজ যাওয়ার পথে ঝাঁ চকচকে বাইকে চড়ে সারা শহরে চক্কর মারা বুলটেদার সঙ্গে আলাপ হয়েই তার সর্বনাশ হলো। সিনেমার হিরোদের মতো পোশাক আশাক, চুলের স্টাইল, কথা বলার ভঙ্গি দেখে গ্রামের মেয়ে সুনয়না মুগ্ধ হলো। ভুলটে যখন সুনয়নার চোখে প্রশংসা করল, তখন সেও নিজেকে সঁপে দিল। সে সময়ে সুনয়নার মনে হয়েছিল ভুলটে ভালোবেসেই তাকে ধন্য করেছে। তাই অগ্র পশ্চাৎ না ভেবে সে কলেজ কামাই করে দিনের পর দিন ভুলটের সঙ্গে বাইকে ঘুরেছে। ভুলটের চেনা লজে কয়েকবার গেছেও। ভুলটে তাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে সহবাস করেছে। পরম বিশ্বাসে সুনয়না তাতে রাজিও হয়েছে। ততদিনে মনে প্রাণে সে ভুলটেকে নিজের স্বামী বলে মেনেই নিয়েছে যে। কিন্তু ভুলটের আসল চরিত্রটা সে একটু পরে হলেও জানল। তখন নিজেকে গুটিয়ে নিল, পড়াশোনায় মন দিল। কিন্তু ভুলটেকে চিনতে সুনয়নার তখনও দেরি ছিল। এবার সে উল্টো চাপ দিল। কলেজের রাস্তায় দেখা করল। সেখানে সুনয়নাকে পরিষ্কার বুঝিয়ে দিল ভুলটির সঙ্গে যোগাযোগ বন্ধ করা চলবে না, আগের মতোই সম্পর্ক রাখতে হবে, না হলে সুনয়নার বিপদ আছে। লজে তাদের মেলামেশার পুরো ভিডিওটা পেন ড্রাইভে তুলে ভুলটে নিজের কাছে রেখে দিয়েছে। সেটা সে তাহলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবে। সবটা শুনে সুনয়নার তো পায়ের তলা থেকে মাটি সরে গেল। বহু অনুনয় বিনয় কান্নাকাটির পর ভুলটে একটু নরম হলো। শর্ত দিল আগামী 13ই বৈশাখ রাত 8টায় তার বাবা কালী সাহার এই নির্মীয়মান ফ্ল্যাটে একাকী এলে সুনয়না পেন ড্রাইভটা ফেরত পাবে। সেই মতো সন্ধ্যার টিউশন সেরে তাড়াতাড়ি বেরিয়ে সুনয়না এখানে এসে হাজির হয়েছে। এখন কিন্তু তার খুব ভয় করছে। তৃতীয়ার এক
শেফালি কাস্তের মতো বাঁকা চাঁদ আকাশে আটকে আছে। তা থেকে যেটুকু আলো আসছে তাতে সুনয়না দেখল দোতলা পর্যন্ত গাঁথনি তোলা অসমাপ্ত ফ্ল্যাটটা যেন প্রেতের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু যেতে তো হবেই। একটু এগিয়ে চাঁদের স্বল্প আলোয় সে সিঁড়িটা দেখতে পেল। কাঁধে ঝোলানো টিউশনের ব্যাগটা সামলে পা ঘষে ঘষে ওপরে উঠল। আলোর রেখা ধরে সোজা ডান দিকে প্লাস্টারবিহীন ঘরের দরজা জানালাহীন চৌকাঠে এসে সুনয়না থমকে গেল। দেখল ধুলো পড়া মেঝের ওপরে পেপার পাতা, তার উপরে ভুলটে তার 3 জন সাকরেতকে নিয়ে বসে তাস খেলছে। মাঝে মদের বোতল ও অর্ধ সমাপ্ত গেলাস রাখা আছে। ভুলটের 1-2 বন্ধুর আঙুলের ফাঁকে আবার সিগারেট ধরা। সুনয়না এটা আশা করেনি। সে ভেবেছিল ভুলটে একাই থাকবে। পায়ের আওয়াজে 3টে গুন্ডা চেহারার ছেলে তার দিকে ফিরে তাকালো। তাদের নেশাগ্রস্ত বিকৃত দৃষ্টির সামনে সুনয়নার শরীরটা শিরশির করে উঠল। ভুলটে কিন্তু তার দিকে পেছন ফিরে গেলাস হাতে বসে থাকলো, ফিরে তাকালো না। চৌকাঠের বাইরে দাঁড়িয়ে সুনয়না সংকোচে বলল, ভুলটেদা, একটু বাইরে এসো, কথা আছে। ভুলটে একইভাবে বসে শূন্য গেলাসটা ঠক করে মেঝের ওপর রেখে ব্যঙ্গ করে বলল, আগে না, আমি না, তোমাকে আসতে হবে। আরে বাবা, আমার বন্ধুরাও তো তোমার সঙ্গে আলাপ করতে চাইতে পারে নাকি? ভুলটের 3 বন্ধু সমস্বরে হায়নার মতো খিক খিক করে হেসে উঠল। ঠিক এই রকম। বিরক্তিতে সুনয়নার ভুরু কুঁচকে গেল। কিন্তু উপায় বা কী? তাই সে পায়ে পায়ে ঘরে ঢুকে ভুলটের পেছনে গিয়ে দাঁড়ালো। সসংকোচে বলল, তুমি পেন ড্রাইভটা ফেরত দেবে বলেছিলে না? ভুলটে এটার অপেক্ষাতেই ছিল। হাতের তাস ফেলে ক্ষিপ্ত গতিতে উঠে দাঁড়িয়ে সে সুনয়নার সরু কোমরটা জড়িয়ে ধরল। হিস হিস করে বলল, ভিডিও কোথায় করলাম যে পেন ড্রাইভে রাখবো? মস্তির টাইমে ওসব মনে থাকে? তবে হবে, এখনও ভিডিও হবে, আর আমার বন্ধুরা সেটা করবে। এই তোরা সবাই মোবাইল বের কর। ভয়ে সুনয়নার মাথা ঝিমঝিম করতে লাগলো। ভুলটেদা এতদিন তাহলে মিথ্যে বলেছে? কোনো ভিডিও ছিল না? সুনয়নাকে ফাঁদে ফেলে বরং এখন সেই ভিডিওটাই করবে। তারপর সেটার ভয় দেখিয়ে দিনের পর দিন তার সর্বনাশ করবে। 2 জন চেলা ততক্ষণে হাসতে হাসতে পকেট থেকে মোবাইলটা বের করেছে। কোনো লাভ হবে না জেনেও সুনয়না ছটফট করতে করতে আত্মস্বরে চিৎকার করে উঠল, কে আছো? আমাকে বাঁচাও! সকলে খিলখিল করে হেসে উঠল। ভুলটে সুনয়নাকে আরও দৃঢ়ভাবে চেপে ধরে বলল, কোনো লাভ হবে না ডিয়ার, কেউ তোমার কথা শুনতে পাবে না এই ফ্ল্যাটে। হঠাৎ সেই ঘরের বাইরে থেকে এক পুরুষ কণ্ঠের জলদ গম্ভীর স্বর শোনা গেল, আমি বলছি মেয়েটাকে ছেড়ে দাও।
কেবে? ক্ষিপ্ত গতিতে পেছন ফিরে ভুলটে জিজ্ঞাসা করল। এখন সে সুনয়নার হাতটা মুষ্টিবদ্ধ করে রেখেছে। সুনয়না দেখল চৌকাঠ জুড়ে এক দীর্ঘদেহী পুরুষ দাঁড়িয়ে আছে। বয়স 60-এর গোড়ায় হলেও সামান্য কিছু বলিরেখা ও কিছু চুলে পাক ধরার মধ্যেই তার বার্ধক্য সীমাবদ্ধ। মেদহীন বিশালাকার মানুষটি সাধারণ পাজামা পাঞ্জাবি পরে আছে। লোকটির চোখ দুটি অদ্ভুত উজ্জ্বল। মনে হয় সেই দৃষ্টিতে সে সামনের মানুষটার অন্তরটাও দেখতে পাচ্ছে। মানুষটি অচেনা হলেও সুনয়নার মনে একটু ভরসা এলো। সে করুণ স্বরে বলল, আমাকে বাঁচাও। ভুলটে তাকে থমকে বলল, এই চুপ কর। এই যে মশাই, কে আপনি? এখানে কি করে এলেন জানেন? এটা আমার বাবার তৈরি ফ্ল্যাট। জানি জানি, আমি তোমাকেও জানি, তোমার বাবাকেও চিনি। কালী সাহা কীভাবে এই ফ্ল্যাটটা বানাচ্ছেন তাও জানি। সেই পাপের টাকায় তুমি ফুর্তি করছো। এই মেয়েটার মতো আরও অনেক মেয়ের সর্বনাশ করেছো তুমি, কিন্তু আর নয়। এবার তোমাকে এসব নোংরামি বন্ধ করতেই হবে। কে মশাই আপনি? তখন থেকে যা মুখে আসছে বলেই যাচ্ছেন। আমার বাবার সঙ্গে কত পুলিশের ওপর কর্তার কানেকশান আছে তা জানেন? আমি একটাবার বাবাকে গিয়ে আপনার কথা বলি, দেখবেন আপনাকে একেবারে ছিবড়ে করে ছেড়ে দেবে। তা নাম কি আপনার? সাহস থাকলে বলুন। ভুলটে চিবিয়ে চিবিয়ে বলল। তা সাকরেতরাও ক্রূর দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়েছিল। ভুলটের আক্রমণ করার আদেশ পেলেই যেন ঝাঁপিয়ে পড়বে ওই মেয়েটির উপর। লোকটি সকলের সামনে দাঁড়িয়ে ঠোঁট নাড়লেও অনেক দূর থেকে দৈববাণীর মতো কথাগুলো ভেসে এলো। আমি রুদ্র সর্দার, এককালে এই জমির মালিক ছিলাম। চেনো কি আমায়? কথাটা শুনে অন্যদের কোনো প্রতিক্রিয়া না হলেও ভুলটে খুব ভয় পেয়ে গেল। ভয়ঙ্কর আতঙ্কিত অবস্থায় সে সুনয়নার হাতটা ছেড়ে দিল। তোতলাতে তোতলাতে বলল, রুদ্র? কিন্তু সে 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 তো বাবা বলেছিল সে নাকি। আর সে তার আর কথা বলতে পারছে না। এদিকে ছাড়া পেয়েই সুনয়না দৌড়ে রুদ্রবাবুর পেছনে গিয়ে তার আড়ালে গিয়ে দাঁড়ালো। অনুনয় করে বলল, আমায় বাঁচান প্লিজ। রুদ্র সর্দার ভুলটের দিকে চোখ রেখেই সতর্ক স্বরে সুনয়নাকে বলল, তুমি এই ঘরের বাইরে গিয়ে দাঁড়াও, আমি এদের ব্যবস্থা করছি। সুনয়না তার নির্দেশ মেনে দৌড়ে বাইরে চলে গেল। শিকার হাত ফসকে চলে যাচ্ছে দেখে ভুলটে সহ সঙ্গীরা চিৎকার করে তাকে ধরতে গেল। সুনয়না বাইরে থেকে শুনল রুদ্রবাবু অস্বাভাবিক তীব্র স্বরে চিৎকার করে বলল, খবরদার, কেউ এগোবি না। পরক্ষণেই ভুলটে সহ সকলে বিকট চিৎকার করে উঠল। তারপর সব শান্ত নিস্তব্ধ। রুদ্রবাবু এবার ঘরের বাইরে বেরিয়ে এলো। শান্তস্বরে বলল, আর ভয় নেই তোমার, তুমি বাড়ি যাও। চলো, তোমায় এগিয়ে দিই।
গণ্ডগোলের সময় সুনয়নার বইয়ের ব্যাগটা ঘরের মেঝেতে পড়ে গেছিল। ঘরের ভেতর ঢুকে সেটা তুলতে গিয়ে দেখল ওরা চারজন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। মুখ দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছে ওরা। অন্ধকার সিঁড়ি দিয়ে নামতে নামতে সুনয়না বলল, ওরা অজ্ঞান হলো কি করে? আপনি মারধর করেছেন? রুদ্রবাবু তাচ্ছিল্যের সুরে বলল, ওদের মতো পোকামাকড়কে ছুঁতে আমার ঘেন্না করে। আমার নাম রুদ্র কিনা, তাই সেই রুদ্র রূপ দেখেই বোধহয় আর বললাম না। তবে তোমার উচিত হয়নি এরকম ফালতু একটা ছেলের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে মেলামেশা করা। ভবিষ্যতে এমন ভুল করবে না। লেখাপড়া করে স্বাবলম্বী হয়ে নিজের জীবনটা সাজিয়ে নিও, কেমন? সুনয়না ভাবল, উনি আমার সম্পর্কে এত কথা জানলেন কি করে? কিন্তু এখন এসব প্রশ্ন করার সময় নয়। সুনয়না তাই লজ্জায় মাথা নিচু করে পড়ল, আমার ভুল হয়ে গেছে, এমন আর হবে না, কথা দিলাম। এরা ততক্ষণ ফ্ল্যাটের বাইরে চলে এসেছিল। রুদ্রবাবু এবার একটু উসখুস করে উঠল, সতর্কভাবে বলল, যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। এখন এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, তুমি দৌড়ে পালাও। সুনয়না অবাক হয়ে বলল, কি ঘটনা? ভুলটে দ্বারা জেগে যাবে? তাহলে আমি একা কেন? আপনি যাবেন না? চাঁদের স্বল্প আলোয় সুনয়না দেখল রুদ্রবাবু একটু মিচকে হাসল, বলল, আমি আর কোথায় যাব? এখন এটাই আমার ঘরবাড়ি। সুনয়না বলল, ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু পরীক্ষা শেষে নিজের বাড়ি যাওয়ার আগে আমি এখানে এসে আপনার সঙ্গে দেখা করে যাব। রুদ্রবাবু গম্ভীর স্বরে বলল, আমার এখানকার কাজ আজই শেষ হবে, আর বোধহয় আমার দেখা পাবে না তুমি। তবে একথাও ঠিক, আমাকে তুমি কখনো ভুলতেও পারবে না। এখন বাড়ি যাও। বড় রাস্তা দিয়ে হেঁটে কোয়ার্টারে ফেরার সময় সুনয়না পেছন ফিরে দেখল রুদ্রবাবু তখনও তার দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে ঘুম ভেঙেই সুনয়না ছিটকে বিছানায় উঠে বসল। প্রথমেই তার মনে হলো, তাই তো, এখন সে কোথায় আছে? সেই অর্ধনির্মিত ফ্ল্যাটটায়। ভাবতেই বুকটা তার ধকধক করতে লাগলো, কিন্তু চারিদিকে তাকিয়ে সে নিশ্চিত হলো, না, এটা মাসিরই কোয়ার্টার। কাল রাতে তার ভালো ঘুম হয়নি। অন্য দিনের মতো প্রায় ঠিক সময়ে ঘরে ঢুকলেও সে রাতে ভালো করে খেতে পারেনি। মাসির হাসপাতালের নাইট ডিউটি ছিল বলে পাঁচুয়া, নইলে তো কিছু একটা আঁচ করতই। রাতে শুয়ে হঠাৎ তার মনে হয়েছিল, আচ্ছা, রুদ্রবাবু তো সব সময় আমার পাশে থাকবে না। সেই সুযোগে ভোল্টেদা যদি এবার ইচ্ছে করে তাকে বেশি উত্ত্যক্ত করে, মাসিকে যদি সব বলে দেয়, তবে তো মাসি তাকে বাড়ি পাঠিয়ে দেবে। বাবা মায়ের মুখে
চুনকালি লাগবে। হে ভগবান, তাহলে কি হবে? সুনয়নার কাছে ঝকঝকে সূর্য ওঠা এই সকালটা যেন রাতের চেয়ে অন্ধকার লাগছিল। ওদের কাজের মাসি মধ্যবয়সী যমুনা ইতিমধ্যেই অর্ধেক কাজ সেরে নিয়েছে। এখন সে রান্নাঘরের মেঝেতে বসে জাগরির নির্দেশে সবজি কাটছে আর বক বক করেই যাচ্ছে। জাগরির ঘরে থাকলে এমনটাই হয়। বিছানায় বসে তাদের কথাগুলো সুনয়নার কানে যাচ্ছিল। যমুনা অত্যন্ত উত্তেজিত হয়ে বলছিল, আগে জানো দিদি, একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। আমাদের পাড়ার ওই কালীবাবু আছে না, ওই যে গো বড়লোক ব্যবসায়ী, ইদানিং ফ্ল্যাট তৈরির ব্যবসা খুলেছে। তার চাঁপাতলার অর্ধেক তৈরি ফ্ল্যাটটা কাল রাতে হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়েছে গো। খবরটা কানে যেতে সুনয়না চমকে উঠল। আর ভুলটেদার বাবার নাম তো কালী। কাল রাতে সে তো চাঁপাতলায় গেছিল, তবে ওই ফ্ল্যাটটা ভেঙে পড়েছে। সুনয়না বেরিয়ে আসার পর সে আবার কান পাতল। যমুনা মাসি বলেই চলেছে, সে এক দৃশ্য গো। ভোর থেকে লোকে লোকাকার, কাছাকাছি কেউ থাকে না তো। ভোরবেলা মুখে মুখে খবর রটতে সবাই হাজির হয়েছে সেখানে। পুলিশ এসে কেরেন দিয়ে বড় বড় চাংড়া তুলে কি দেখেছে জানো? তলায় 4টে ছেলে মরে পড়ে আছে। তার মধ্যে একজন আবার কালীবাবুর ছেলে ভুলটে। সেখানে মদের বোতল ও গেলাসের ভাঙা টুকরো পড়ে আছে। নিশ্চয় 4জন মিলে সারা রাত ধরে মদ গিলছিল, তারপর বাড়ি চাপা পড়েছে। সুনয়নার বুকটা খুব জোরে ঢিপ ঢিপ করছিল। সে বুকটা চেপে বিছানায় বসেছিল। এসব কি সত্যি? ভুলটে দ্বারা তো ওখানেই অজ্ঞান হয়ে পড়েছিল, তার মধ্যেই তাহলে বাড়ি চাপা পড়েছে। ওদিকে মাসি বিস্মিতভাবে যমুনাকে বলছে, কিন্তু ঝড় বৃষ্টি নেই, ভূমিকম্প নেই, ফ্ল্যাটটাও তো নতুন, তাহলে কি করে অকস্মাৎ ভেঙে পড়ল? যমুনা সবজি কাটা থামিয়ে খাটো গলায় বলল, এইটাই তো কথা দিদি। বাতাসে এখন নানা কথা ভাসছে। কেউ বলছে ফ্ল্যাটটা ভেজাল মাল দিয়ে বানানো, কেউ বলছে অন্য কথা। শোনো, কালী লোকটা কিন্তু একদম ভালো নয়। শোনা যায় বদমাশি করে সে ফ্ল্যাটের জমিটা হাতিয়েছে। আগে জমির মালিক ছিল রুদ্র সর্দার। একটা ছোট্ট ছিটে বেড়ার ঘরে সে একাই থাকতো। নিজের একটা ছোট্ট বাগান ছিল, সেখানে সবজি ফলের চাষ করত, তাতেই তার চলে যেত। কালীবাবু তার কাছে জমিটা কিনতে চায়। লোকটা রাজি হয়নি। কালীবাবু তখন জোর করে সই করিয়ে গুন্ডা দিয়ে তাকে খুন করায়। সবাইকে বলে জমি বিক্রি করে রুদ্রবাবু বিদেশে চলে গেছে। পুলিশও টাকা খেয়ে ঘটনাটা চেপে যায়। ওদিকে রুদ্র সর্দারের কোনো আত্মীয় নেই, কে বা অভিযোগ করবে? কিন্তু সেই ফ্ল্যাট
কালীবাবু শেষ পর্যন্ত বানাতেই পারল না। কাজ করতে আসা মিস্ত্রিরা প্রায় রুদ্র সর্দারের পেটাটাকেও ঘুরতে দেখত। যদিও সে কারুর ক্ষতি করেনি, কিন্তু মিস্ত্রিরা কাজ ছেড়ে পালালো। সেই থেকে ওটা পোড়ো বাড়ির মতোই পড়ে আছে। শোনায় না এক পা করে রান্নাঘরের দরজার কাছে এসে সব শুনছিল। জাগরি ভয়ার্ত স্বরে বলল, তবে কি রুদ্রবাবুর আত্মাই কাল কালীবাবুর ওপর প্রতিশোধ নিল? পুরো বাড়িটা ধ্বংস করার সঙ্গে তার ছেলেকেও মেরে ফেলল? যমুনা ফিসফিস করে বলল, সবাই তো সেই কথাই কানাকানি করছে গো। ফেলার তো বটে, একমাত্র ছেলেকে হারিয়ে কালীবাবুর বাকি জীবন যে কষ্টে থাকবে তাতেই তার পাপের ফলভোগ হবে। রুদ্র সর্দারের আত্মা তাতেই শান্তি পাবে। দেখো, ভুলটেরাও শুনেছি বড্ড বজ্জাত ছিল। মাসি বলল, যাকে পাপী তার পাপের সাজা পেয়েছে, মিটে গেল কথা। তুমি বাকি সবজিটা কাটো, আমি রান্নাঘরে স্নানে যাই। শোনায় না ততক্ষণে পায়ে পায়ে এক চিলতে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বৈশাখের প্রখর সূর্যের তাপে আশেপাশের বাড়ি ঘর, গাছপালা, রাস্তাঘাট দগ্ধ হতে শুরু করেছে। অনেক খুঁজলেও সেখানে কালকের অন্ধকার রাতের কোনো যোগসূত্রই পাওয়া যাবে না। সেসব যেন অতীত জীবনের কথা। শোনায় না বুঝল তার জীবনেও অতীতের সমস্ত কালিমা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এখন সে উজ্জ্বল ভবিষ্যতের সন্ধানে এগোতে পারে। আর এসব হয়েছে রুদ্রবাবুরই জন্য। শোনায় না এখন এটাও বুঝেছে রুদ্র সর্দারকে আর কেউ কখনো দেখতে পাবে না। সে তার অন্তিম প্রতিশোধ নিয়ে কোনো অজানা জগতে পাড়ি দিয়েছে। কি জানি সেটা স্বর্গ না নরক। রুদ্র সর্দারের কালকের শেষ কথাগুলো সুনয়নার মনে পড়ল। রৌদ্রোজ্জ্বল আকাশের দিকে তাকিয়ে সুনয়না অস্ফুটে বলল, আমার জীবনের পথের কাঁটা সরিয়ে দিয়ে তুমি সে পথে ফুল বিছিয়ে দিয়েছ রুদ্র কাকু। তোমায় আমি কখনো ভুলব না। সারা জীবন আমার মনের মণিকোঠায় শ্রদ্ধার আসনে তোমাকে বসিয়ে রাখব। যেখানেই থেকো ভালো থেকো। তাহলে এখানেই গল্পটি শেষ করলাম।